শবনমের মুখের দিকে তাকিয়ে শাহিনের বুঝতে অসুবিধে হলো না মেয়েটি এ ব্যাপারে বেশ সিরিয়াস। যে বাড়িতে সে থাকে সেটা আধা বস্তিপাড়া বলা যেতে পারে। পুরনো ঢাকা যে কোনো ঘিঞ্জি এলাকায় যেমন হয়ে থাকে। 4 তলার একটি ছাদে ঘর খালি হয়েছে, আলাদা বাথরুম, অন্যের সঙ্গে ব্যবহার করতে হবে। রান্না শোয়ার ঘরটাতেই, তাতেই 2,500 টাকা চাইছে বাড়িওয়ালা। আগে যে ছিল সে 2,000 দিত, ধরাধরি করলে 2-এ পাওয়া যেতে পারে। কিন্তু ওই 5 মিশালি বাড়িতে শবনম কি একা থাকতে পারবে? শাহিন মাথা নাড়ল। আপনাকে একটা অনুরোধ করব, মাসখানেক ঢাকা শহরটায় থেকে এখানকার সঙ্গে পরিচিত হন, রাস্তাঘাট মানুষকে জানুন, তারপর ঘর ভাড়া করবেন। কেন? শবনম তাকালো। আপনি গ্রামে যেভাবে ছিলেন সস্তার ঘরে গেলে তার সঙ্গে কোনো মিল পাবেন না। আশ্চর্য, সেটা তো ঢাকা শহরে পা দিয়েই বুঝেছি। আমি আপনার ভালোর জন্য বলছি। কিন্তু কেন এখনই পারবো না, তা বলছেন কেন? আপনার বয়সী মেয়ে একা থাকলে অনেকেই বিরক্ত করতে চাইবে। নিজে রান্না করতে চাইলে অনেক কিছু কিনতে হবে, থাকতে হলেও কিছু একটা আসবাব চাই। তাই হাতের টাকা খরচ না করে মাইনে পাওয়ার পর ঘর ভাড়া করে নিন। এটা যুক্তিযুক্ত কথা। ঢাকায় আসার পরে আমি যাদের সঙ্গে পরিচিত হয়েছি তারা সবাই ভালো মানুষ। শামসুদ্দিন সাহেব শমিক ভাইয়ের কথা তো তুলনাই হয় না। শামসুদ্দিন সাহেব তার বাড়িতে আমাকে থাকতে বলেছিলেন, কিন্তু আপাতত আমাকে পাখির সঙ্গে এক ঘরে থাকতে হবে। আমার অসুবিধা না হলেও পাখির নিশ্চয়ই অসুবিধা হবে। শমিক ভাইয়ের ওখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু উনি যদি এরকম 1 মাস থাকতে আমাকে দিতে না চান। আপনি যদি চান তাহলে আমি শমিক ভাইকে বলতে পারি। না না, আমি এখন ওর কাছেই যাচ্ছি, কিন্তু আপনি একটা ঘর দেখে রাখুন প্লিজ। ঠিক আছে, চা খাবেন না? না, আজ থাক, কিন্তু আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? কোনো চিন্তা করবেন না, আপনি তো দিনরাতে জয়েন করছেন, আমি মাঝে মাঝে দেখা করে যাব। শাহিন হাসল। মাথা নেড়ে শবনম চলে গেল। গাড়িটা চোখের সামনে থেকে মিলিয়ে যেতেই শুভ্র এসে দাঁড়ালো সামনে। কে রে? কবিতা লেখে। মফস্বলের মেয়ে মনে হলো। ফেসেছিস নাকি? দূর, ওটা কার গাড়ি জানি না। শোন, আজ অরূপ বিশ্বাসের বাড়ি যেতে হবে, তোকে নিয়ে যেতে বলেছে। শুভ্র হেসে সিগারেটের প্যাকেট বের করল। বাংলা বাজারে যাওয়ার রাস্তায় আজ এত রিকশা আর গাড়ির ভিড় পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল শাহিনের। বাহার ভাই বলেছিলেন 12টা পর্যন্ত দোকানে থাকবেন, তারপর তাকে ময়মনসিংহ যেতে হবে। কিন্তু চেষ্টা করেও 12টা 10-এর আগে শাহিন নব প্রকাশনে পৌঁছাতে পারল না। বাহার ভাইয়ের কর্মচারী নব তাকে দেখে হাসল। আর একটু আগে আসলেই দেখা পাইতেন, সাহেব আপনার কথা বলেছিলেন। মেজাজ খারাপ হয়ে গেল শাহিনের, তবুও জিজ্ঞাসা করল, কিছু রেখে গেছেন? না তো, ফোনে কথা বলেন। ল্যান্ডলাইনে যন্ত্রটা এগিয়ে দিল নব। চেয়ারে বসল শাহিন। একটু পানি? অবশ্যই। চা খাবেন? সকাল থেকে পেট খালি। সকাল থেকে কেন, কাল রাত্রেও সলিড কিছু পেটে পড়েনি। অরূপ বিশ্বাসের বাড়িতে নিয়ে গিয়েছিল তাকে শুভ্র। সেখানে জুটেছিল আরও 2জন তরুণ শিল্পী। অরূপ বিশ্বাস থাকে প্যারিসে, ছবি এঁকে বেশ নাম করেছে। ফ্রাতে রোজগার করে, বছরে মাসখানেকের জন্য ঢাকার বাড়িতে আসে। অরূপ দামি স্কচ খাইয়েছিল তাদের, বলেছিল কবি আর আকিয়েদের সম্পর্ক যুগ যুগান্তরের। কিন্তু চিনেবাদামের অতিরিক্ত কোনো খাদ্যবস্তু ছিল না। এক্ষেত্রে বলা উচিত কাল দুপুরের পরে পেটে কিছু খাবার পড়েনি। 12টার মধ্যে এলে বাহার ভাইয়ের কাছ থেকে 50 টাকা চাওয়া যেত। টেলিফোনে সেরকম ইঙ্গিতও দিয়েছিল সে। বাহার ভাই ইঙ্গিতটা কেন যে বোঝেনি তা সে বুঝতে পারছে না। রিসিভার তুলে ডায়াল করল শাহিন, কোনো শব্দ নেই। দ্বিতীয়বারেও তাই হলো। কর্মচারীটি লক্ষ্য করে বলল, একটু পরে আবার ট্রাই করবেন। হাত সরিয়ে নিল শাহিন। দোকানের বইগুলোর দিকে তাকালো সে। বাহার ভাইয়ের একটা মজার ইজ্জত আছে বাংলাদেশে। উনি শুধু শুধু বই ছাপেন না,
ভালো এবং নতুন বিষয়ের ওপরে ওর আগ্রহ বেশি। তাছাড়া কবিদের ওপর ওর দুর্বলতা বেশি। তরুণ কবিদের ভালো কবিতা পেলে বই ছাপাতে দ্বিধা করেন না। পাশাপাশি জনপ্রিয় ঔপন্যাসিকদের বইও ওর ঘরে আছে। কবিরা অবশ্য সেই ঔপন্যাসিকদের লেখক বলে গণ্য করতে চান না, কিন্তু বাহার ভাই বলেন, এটা তোমাদের অভিমত, একটাই অনুরোধ, আমার সামনে এসব আলোচনা করো না। বাহার ভাইয়ের দোকান দোতলায়, পাশে এবং প্যাসেজের উল্টো দিকে পরপর বইয়ের দোকান। এই সময় ক্রেতার ভিড় নেই। হঠাৎ দূরে কাউকে দেখে কর্মচারীটি বিগলিত হয়ে উঠে দাঁড়িয়ে একটু এগিয়ে গেল। শাহিন দেখল মতিন ভাই পাশের কোনো দোকান থেকে বেরিয়ে এগিয়ে আসছেন। সামনে আসতেই কর্মচারীটি কপালে আঙ্গুল ছুঁয়ে বলল, আসেন স্যার, ভেতরে আসেন। মতিন ভাই দাঁড়ালেন। না ভাই, ব্যস্ত আছি। বাহার কোথায়? সাহেব একটা কাজে গেছেন। কর্মচারী হাসল। স্যার কবে যাবেন? আরে না না, এখন মাথার উপরে লেখার পাহাড়, পরে হবে। মতিন ভাই হাসলেন। আমাদের কথা একটু ভাবুন স্যার, সাহেবকে আপনি কথা দিয়েছিলেন, এবার দেবেন। তাই, ঠিক আছে। বাহারকে বলো কাল সকালে আসতে। আপাতত নামটা দিয়ে দেব, কভার আঁকাও। আর হ্যাঁ, চেক নয়, ক্যাশে 1 লাখ টাকা নিয়ে যেতে বলো। মতিন ভাই আর দাঁড়ালেন না, চুপচাপ শুনছিল শাহিন। হাসি মুখে কর্মচারীটি ফিরে এসে বলল, চা খাবেন? সঙ্গে 2টো টোস্ট বলবেন, চিনি দিয়ে। একটা বাচ্চা ছেলে ওপাশে বই থেকে ধুলো মুছছিল। তাকে লোকটা পাঠালো চায়ের দোকানে। তারপর বলল, 2 বছর ওর বই পায়নি, সাহেব খুব খুশি হবেন। কিন্তু উনি কি বই দেবেন বললেন? জিজ্ঞাসা করল শাহিন। আরে নাম দিয়ে দেওয়া মানে বই দিতে রাজি হয়ে যাওয়া। স্যারের বই নামেই হিট হয়ে যায়। কাল যদি নাম দিয়ে দেন তাহলে 3-4টে ছবি আঁকাতেও টাইম লাগবে। কর্মচারীটিকে বেশ তৃপ্ত দেখাচ্ছিল। 3-4টে কেন, একটাই ছবি দরকার মলাটের জন্যে। সেই ছবি স্যারের পছন্দ নাও হতে পারে। 3-4টের মধ্যে একটা যখন সিলেক্ট করে দেবেন তখন তা ছেপে রাখতে হবে। আমারই খাটুনি বাড়ল। রোজ তাগাদা দিয়ে 2-3 পাতা নিয়ে আসতে হবে। বলেই গলা পাল্টালো, আয়, বড় বেশি দেরি করিস তুই। বিস্কুট কোথায়? চা বিস্কুট দিয়ে ছেলেটি কাজে লেগে যেতেই ওকে দেখিয়ে শাহিন জিজ্ঞাসা করল, ও খাবে না, শুধু আমাদের জন্য নিয়ে এলো। একটু পরে ভাত হবে, নিন নিন, খেয়ে নিন। চা খেতে খেতে শাহিন বলল, খুব সমস্যায় পড়ে গেলাম। কীরকম? লোকটি চা শেষ করল। ভেবেছিলাম বাহার ভাইকে পেয়ে যাব, ওকে ফোনও করেছিলাম, একদম হাত খালি। আমার বইটার জন্য আমি কখনো টাকা চাইনি, তাই ভাবলাম যদি কিছু পাই। ও তাই? একটা বইয়ের কাগজ ছাপা বাঁধাইয়ের খরচ ওঠে 700 থেকে 800 কপি বিক্রি হলে। তারপর লেখকদের প্রাপ্য টাকা দেওয়া হয়। দাঁড়ান। লোকটি উঠে কম্পিউটারের বোতাম টিপে টিপে মাথা নাড়ল। আসুন, দেখে যান। আপনি 10 কপি কমপ্লিমেন্টারি কপি নিয়েছেন, আর গত 4 মাসে 21টা কপি বাইরে গেছে বিক্রির জন্য। কিছু কপি নিশ্চয়ই ফেরত আসবে। তা ধরে নিলাম 21 কপি বিক্রি হয়েছে। বই ছাপার খরচ উঠাতে তো এখনো বাকি আছে। কুঁকড়ে গেল শাহিন। প্রায় সব বড় বড় পত্রিকায় তার কবিতা ছাপা হয়, অথচ 4 মাসে মাত্র 21 কপি বিক্রি হলো। কর্মচারীটি নিজের জায়গায় ফিরে এসে বলল, একটা কথা বলি, কবিতা লেখা ছেড়ে উপন্যাস লেখার চেষ্টা করুন। জমজমাট প্রেমের উপন্যাস। একটু জড়াজড়ি চুমোচুমি রাখবেন, কিন্তু তার বেশি না। ইন্ডিয়ার লেখকরা যেসব লেখে হয়তো ওখানকার পাঠকরা পড়তে চায়, কিন্তু বাংলাদেশের পাঠকরা ঘরে বই রাখে, তাই চুমুর বেশি হলে কিনবে না। এই ব্যাপারটি মতিন ভাইয়ের লেখা পড়লে বুঝতে পারবেন। আমি গদ্য লিখতে পারি না। শাহিন উঠে দাঁড়ালো। আপনি যখন চিঠি লেখেন তখন কি সেটা পদ্যে লেখেন? আপনার ভালোর জন্য বলছি। এই যে মতিন ভাই, টাকা ওর পেছনে ছোটে, আর কবিদের দেখলেই টাকা পালায়। কর্মচারীটির কথা বলা শেষ করতেই ফোন বাজল।
সে রিসিভার তুলে হ্যালো বলে সোজা হলো। ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, একটু আগে মতিন ভাই এসেছিলেন, আপনাকে কাল নাম দেবেন বলেছেন। না, উনি ব্যস্ত বলে আসেননি। ঠিক আছে সাহেব। শাহিন ভাই এসেছেন, কবি শাহিন। কর্মচারীটি রিসিভার এগিয়ে দিল। সাহেব, কথা বলুন। রিসিভার কানে চেপে শাহিন বলল, শাহিন বলছি। তুমি ঠিক সময়ে আসোনি, জরুরি কাজ ছিল আমার। হ্যাঁ বলো, আমি তোমার জন্য কি করতে পারি? ইতস্তত করল শাহিন, তারপর বলল, না ঠিক আছে। তুমি কি টাকার প্রয়োজনে এসেছিলে? প্রয়োজন আছে, কিন্তু যা বিক্রি হয়েছে জানলাম, তারপরে। কবিতার বই দু একজনের মোটামুটি বিক্রি হয়। আমি তোমাদের কবিতার বই ছেপে টাকা নষ্ট করি বলে বাজারে প্রচার আছে, কিন্তু ওই বইগুলো আমাকে তৃপ্তি দেয়। তুমি যদি উপন্যাস লিখতে, আমি 5বার ভাবতাম সেটি ছাপব কি না। আচ্ছা, করিমকে দাও। বাহার ভাই বললেন। শাহিন কর্মচারীটিকে রিসিভার ফেরত দিল। সে বাহার ভাইয়ের কথা শুনে রিসিভার নামিয়ে রেখে বলল, আপনার কপাল ভালো, মতিন ভাইয়ের গ্রিন সিগন্যাল পেয়ে সাহেবের মন উদার হয়ে গেছে বলে আপনাকে 400 টাকা আগাম দিতে বললেন। একটা ভাউচারে কিছু লিখে বাক্স থেকে টাকা বের করে সে বলল, সই করে দিন। কলাম বের করে সই করতে গিয়ে শাহিন পড়ল, উপন্যাসের জন্য অগ্রিম। সে বাক্যবায় না করে টাকাটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। 400 টাকা এই মুহূর্তে শাহিনের কাছে প্রায় সাম্রাজ্যের সমান। বাংলা বাজারের একটা সাধারণ হোটেলে ভালো ভাত ভাজা আর মাছের অর্ডার দিয়ে হঠাৎ তার মনে পড়ল, সে যখন নাট্যরূপ দিতে পারে, তাহলে উপন্যাস পারবে না কেন? শ্রমিকের উপন্যাস নাট্যরূপ দিয়েছে সে, সেটা টিভিতে দেখানোর পরে টাকা পাবে। কয়েকবার তাগাদা দিতে গিয়েছে টিভি স্টেশনে, শুনেছে প্যানেলে আছে, সময় হলে শুটিং শুরু হবে। অথচ শ্রমিক যদি টেলিফোনে একবার বলে দেয়, সঙ্গে সঙ্গে কাজ হবে। শ্রমিককে একবার সেই অনুরোধ করেছিল সে, বোধহয় তার অনুরোধ রাখা উচিত বলে মনে করেননি শ্রমিক। সে যদি পেটের দায়ে নাট্যরূপ দিতে পারে, তাহলে উপন্যাস কেন লিখতে পারবে না? 72 টাকা বেরিয়ে গেল। খাওয়ার পেছনে এত টাকা খরচ করা যে শাহিনের কাছে বিলাসিতা, তা তার চেয়ে বেশি আর কেউ জানে না। হাঁটতে হাঁটতে শাহিন মাথা নাড়ল। না, একটা চাকরি জোগাড় করতেই হবে। ভাবতেই মন প্রতিবাদ করল। এই যে সে স্থির করেছিল কখনো গোলামি করবে না, স্বাধীনভাবে লিখবে, তার কি হবে? বাংলাদেশের বিখ্যাত লেখকদের অনেকেই চাকরি করেন। হুমায়ুন ভাই চাকরি করেন না, কিন্তু তিনি সিনেমা বানান অথবা টিভির নাটক তৈরি করেন। তবে ওসব না করলেও লেখার টাকায় বাদশার মতো থাকতে পারেন তিনি। আচ্ছা, সে যদি একটা উপন্যাস শেষ পর্যন্ত লিখতে পারে, তারপর হুমায়ুন ভাইয়ের মতো রবীন্দ্রনাথের কোনো কবিতার লাইন তুলে নামকরণ করে এবং সেই উপন্যাস যদি হাজার হাজার পাঠক কিনে পড়ে, তাহলে তার জীবন কীরকম হবে? ভাবতেই হাসি পেল শাহিনের। গত রাত্রেও অরূপ বিশ্বাসের বাড়িতে বসে শুভ্র তর্ক করছিল, জনপ্রিয়তা মানে সস্তা সৃষ্টি। সাধারণ মানুষ যাকে নিয়ে নাচানাচি করে, তার কাছ থেকে সিরিয়াস কোনো সৃষ্টি আশা করা যায় না, কারণ সিরিয়াস সাহিত্য বা শিল্প সাধারণ মানুষ গ্রহণ করে না। রাস্তায় রিকশা আর গাড়ি দঙ্গল পাকিয়ে স্থির হয়ে আছে। হাঁটতে হাঁটতে শাহিনের চোখ পড়ল একটি গাড়িতে, ড্রাইভার চালাচ্ছে। পেছনের সিটে খুব বিরক্ত মুখে বসে আছেন গাজী সালাউদ্দিন। উনি বিখ্যাত স্কুল বই প্রকাশনার মালিক। হু হু করে সেসব বই বিক্রি হয়। ওর ছেলে আলতাফ শাহিনের স্কুল জীবনের বন্ধু। চোখাচোখি হতেই সে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা, আমাকে চিনতে পারছেন? ভদ্রলোকের মুখের অভিব্যক্তি পাল্টালো না, চোখে চোখে দেখলেন, আমি শাহিন, আলতাফের সঙ্গে সেই ক্লাস 1 থেকে পড়েছি। পড়ে কি লাভ হলো? তুমি কি সেলসম্যান? না। কেন? কাজের দিন দুপুরবেলায় রাস্তায় ঘুরছো কেন? বেকার নাকি? না, আমি কাজ করি, কাজেই বেরিয়েছি। শাহিন গম্ভীর হলো। তাও ভালো, তোমার বন্ধু তো বেলা 1টা অবধি ঘুমায়, তারপর স্নান খাওয়া শেষ করে যে পরিশ্রম হয়, তার জন্য ঘণ্টাখানিক বিশ্রাম নিয়ে
আবার নিউ মার্কেটের দোকানে দয়া করে বসেন। আয় চলো। সামনের গাড়ি চলতে শুরু করায় ভদ্রলোক ড্রাইভারকে ধমকালেন। বেশ আছে আলতাফ, বাবা কোটি কোটি টাকার মালিক। মগবাজারে প্রায় 1 বিঘে জমির ওপরে বিশাল বাড়ি। 3 বোনেরই বিয়ে হয়ে গেছে, কোনো ভাই নেই। শালা কপাল করে এসেছিল। হঠাৎ মনে হলো অনেকদিন দেখা হয়নি, একবার আলতাফের সঙ্গে দেখা করলে কেমন হয়। বাড়ির গেট বন্ধ, ভেতর থেকে তালা দেওয়া। তাকে দেখে দারোয়ান গোছের একজন এগিয়ে এসে বলল, বলেন ভাই। আলতাফকে খবর দিন, আমি ওর বন্ধু শাহিন। লোকটা নতুন, মাথা নাড়ল। এখন তো ওর দেখা পাওয়া যাবে না। কেন? এখন উনি ওর 2 নম্বর ঘুমটা ঘুমাইতেছেন। ডাকুন ওকে, আমি ওর ছেলেবেলার বন্ধু। এই সময় একটা গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে। দারোয়ান হন্তদন্ত হয়ে এগিয়ে গেল গেট খুলতে। শাহিন দেখল গাড়ির পেছনের সিটে একজন মহিলা বসে আছেন। সে তাকাতেই পেছনের কাজ নেমে গেল। যাকে মহিলা বলে মনে হয়েছিল তার বয়স বেশি নয়, এবং কি আশ্চর্য, সেই তরুণী জিজ্ঞাসা করল, আরে শাহিন ভাই, তুমি? সরি, আপনি? এবার চিনতে পারল শাহিন, আলতাফের ছোট বোন নীলা। অন্তত বছর 10 আগে ওকে দেখেছে সে। সাদা ফ্রক পরত। হেসে বলল, আমি তোমাকে চিনতেই পারিনি, কেমন আছো? গাড়ি ভেতরে ঢুকে গেল। গাড়ি থেকে নেমে নীলা ডাকল, এসো। ভেতরে ঢুকলো শাহিন। নীলাকে খুব সুন্দরী দেখাচ্ছে, নীল শাড়িতে চমৎকার মানিয়েছে। কাছে যেতেই নীলা বলল, তুমি আমাদের কি করে ভুলে গেলে বলো তো? শাহিন হাসল, কে বলল ভুলেছি? তোমার বিয়ের খবর অন্য লোকের মুখে শুনেছি, তুমি তো নেমন্তন্ন করনি। ভাগ্যিস করিনি। নীলা অন্যদিকে মুখ ফেরালো। মানে? নেমন্তন্ন খেলে তোমার এমন খারাপ লাগতো? নীলা বলল, ভেতরে চলো, দেখি তোমার বন্ধু ঘুম থেকে উঠেছে কিনা। বাইরের ঘরে তাকে বসিয়ে রেখে নীলা ভেতরে চলে গেল। মেয়েরা কি সবসময় রহস্যময়ী হয়? বিয়েতে এসে খাওয়া দাওয়া করলে এখন কেন খারাপ লাগতো তা নীলা বলল না। প্রায় 5 মিনিট পরে আলতাফ ঘরে ঢুকল। পরনে জিন্স, আমেরিকান শার্ট, চিরকালই ও বেশ স্মার্ট, সেজেগুজে থাকে। হাতে হাত মিলিয়ে বলল, হাই, অনেকদিন পরে এলি। কে যেন বলছিল, ও নীলা, তুই নাকি কবি হিসেবে সুপারহিট। ছাড় তো, কেমন আছিস তাই বল। এতদিন খুব খারাপ ছিলাম। এদেশে মানুষ যেভাবে থাকে আমি সেভাবে থাকতে চাই না, কিন্তু শালা কপালটা কিছুতেই ক্লিক করছিল না। গত 5 বছরে 5 বার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, 5 বারই রিজেক্ট করেছে। কারা? আমি ইউএসএ ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার কথা ভাবতেই পারি না। তোর দিদিরা তো আমেরিকায় থাকে তাই না? পাঠিয়েছিল স্পন্সরশিপ, এরা মানেনি। ফার্স্ট ইয়ারে পড়া ছেড়ে দিয়েছিলাম বলে ওদের ধারণা আমি কোনো ধান্দা নিয়ে আমেরিকায় যেতে চাইছি। যাকগে, এখন এসব আর প্রবলেম হবে না, আমি কয়েক মাসের মধ্যে চলে যেতে পারবো। আলতাফ হাসল, তোকে ভিসা দেবে? এবার দেবে। আমি একজন আমেরিকান সিটিজেন বিয়ে করেছি। স্বামীকে নিজের দেশে নিয়ে যাওয়ার অধিকার সব আমেরিকান সিটিজেনের আছে, তাই আমি ভিসা পেয়ে যাব। হাত বাড়ালো আলতাফ, আমাকে অভিনন্দন জানাবি না? শিওর। হাত মেলালো শাহিন। ভদ্র মহিলার সঙ্গে কোথায় আলাপ হলো? বিদেশিনী? নো, নট অ্যাট অল। 100% বাংলাদেশি, কিন্তু চেহারা আর স্মার্টনেস দেখে বাঙালি বলে মনে হবে না। আলতাফ বলল, কতদিনের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। কিন্তু তোদের এত বড় ব্যবসা, স্কুল বইয়ের তো তোরাই 1 নম্বর পাবলিশার্স। তার কি হবে? তোর বাবার তো বয়স হয়েছে, তুই একমাত্র ছেলে। 4 অক্ষরের গালাগাল করল আলতাফ। তারপর বলল, তুই কি ভেবেছিস আমি বাংলা বাজারের ওই ঘিঞ্জিতে বসে আমার জীবন নষ্ট করব? আমি তার জন্য জন্মাইনি। এখন তো নীলা চলে এসেছে, বাবার নিউ মার্কেটের দোকানে রোজ সকালে যাচ্ছে, ওই দেখবে। আরে বাবা যখন মাথার ঘাম পায়ে ফেলে 70 টাকা কামাবে, আমি তখন $1 কামালেই তার সমান হয়ে যাবে।
কিন্তু তুই ওখানে গিয়ে কি কাজ পাবি? কোয়ালিফিকেশন? ও মাই গড, আমি চাকরি করব তোকে কে বলল? লিলি প্ল্যান করেছে আমরা দুজনে মিলে একটা ফাস্ট ফুডের দোকান করব। ইন্ডিয়ান ফাস্ট ফুড, ফাটাফাটি বিক্রি হবে। তোর সঙ্গে একদিন লিলির আলাপ করিয়ে দেব। কোথায় থাকেন উনি? গুলশানে। ওর হাজবেন্ড মারা গেছেন, সমস্ত প্রপার্টি ও পেয়েছে। কমসে কম 10-12 কোটি টাকার তো হবেই। তুই এখনো ইংরেজি পেপার ব্যাগ পড়িস? শিওর। এখন বল, এসেছিস কেন? আমি ভাবছি এবার উপন্যাস লিখব। শাহিন বলল, কবিতা লিখে চলছে না তো? তোর বাবাকে বল না স্কুল বইয়ের পাশাপাশি সাহিত্য ছাপতে। পাগল, ওই ভদ্রলোকের কাছে আমি তোর জন্য ফেভার চাইতে পারবো না। তুই বরং নীলাকে বল। নীলা তো নিউ মার্কেটে কী সব করবে বলছিল। নীলার শ্বশুরবাড়ি কোথায়? নেই। নেই মানে? বিয়ের 15 দিন পরে ফিরে এসেছে। ওর স্বামী নামেই পুরুষ, কিন্তু হি ইজ 100% ইম্পোর্টেড। বিয়ের আগে চেপে গিয়েছিল। নীলা ডিভোর্স পেয়ে গিয়েছে, এখন পৈতৃক ব্যবসা দেখছে। আলতাপ উঠে দাঁড়ালো। শোন, আমাকে একটু বেরোতে হবে। লিলি অপেক্ষা করছে। আমি যদি তোকে 5 টাকা দেই, তুই কি নিবি? শাহিন উঠে দাঁড়ালো। দূর, আমি কি তোর কাছে টাকার জন্য এসেছি?